প্রিয় দর্শক, আমরা আলোচনায় ছিলাম আজকে ভালোবাসা দিবসে ভালোবাসার রাজনীতি, এই নিয়ে আমাদের সাথে অতিথিরা আছেন। ডক্টর আহসান এইচ মঞ্জুর, একটি উদ্যোগ চলছে নাগরিক সমাজের যে একটা আলোচনা বা দুই পক্ষের মধ্যে কোন সমঝোতা, মানে এই অচল অবস্থা থেকে উঠে আসার একটা আলোচনা উদ্যোগ চলছে এবং আপনি সেই উদ্যোগের সাথে আপনি আছেন। আমরা দেখেছি গত সপ্তাহে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর কাছে আপনারা একটি চিঠিও দিয়েছেন, কিন্তু শুরুর পরে দেখা গেছে যে সরকারি দল থেকে বলা হচ্ছে যে বিএনপি আন্দোলনের নামে যা করছে এটার সাথে আলোচনার বা মানে বিএনপি যেটা করছে ব্ল্যাকমেলের মতো, এখন যদি আলোচনার টেবিলে বসা হয় তাহলে বিএনপির অন্যায়টা মেনে নেওয়া হবে, সেই কারণে তারা সরকারি দল আলোচনার প্রস্তাবটা আসলে একদম নাকচ করে দিয়েছে। এখন আসলে আপনাদের আলোচনাটা আবার কিরকম, যে আপনারা আর কিভাবে এগুতে চান বা সমস্যার থেকে উঠে আসার কি উপায়? দেখুন, যে উদ্যোগটা যেটা নেওয়া হয়েছে এটা হচ্ছে এক ধরনের, আমি বলবো যে সবাই মানসিকভাবে পর্যুদস্ত, যেটা কি হচ্ছে আমাদের দেশে, কেন হচ্ছে, এবং এইভাবে যদি অনড় অবস্থানে সবাই যার যার পজিশন নিয়ে থাকে এবং হানাহানি যদি চলতে থাকে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এর শেষ কোথায়? শেষ কি আমরা সোমালিয়া হব? আমরা কি সিরিয়ার মতো হব? না আমরা কোথাও থামবো? বিরতির আগে কিন্তু ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন যে আমরা কি গৃহযুদ্ধের মধ্যে আছি নাকি, আপনি যেটা বলছেন উনি কিন্তু ওইখান দিয়ে শেষ করেছেন যে অবস্থাটা কিন্তু ওই রকম দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। সেই দেখুন, রাজনীতি যদি ক্রমাগতভাবে নিম্নমুখী হয়, কোয়ালিটেটিভ ছেড়িয়ে যদি আমরা এই ধরনের অস্ত্রমুখী হয়ে যাই, তাহলে কিন্তু পৃথিবীর অনেক দেশেই দেখা যায় এটা লিডস টু ফেইলড স্টেট অফ অ্যাফেয়ার। সেই দিকে কিন্তু আমরা কেউ যেতে চাই না। আমাদের কথা হলো যে রাজনীতিবিদদের পারস্পরিক এই বিপরীত অবস্থানে চিরকাল যদি দাঁড়িয়ে থাকে, সেটা তো কোনো সলিউশন আনবে না আমাদের জন্য। একটা কিছু করতে হবে যাতে মানুষ না মরে, যাতে বার্ন ইউনিটে আর কোনো ভিকটিমকে না যেতে হয়, যাতে আমরা নিরাপদে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। আমরা মাসের পর মাস আমরা ঢাকা থেকে বের হতে পারছি না, এবং অনেক পরিবার আছে যারা তাদের আত্মীয় স্বজন, বাবা মা বা ফ্যামিলি পরিবার বাইরে থাকে, তারা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে বা যেতে পারছে না। এই যে অবস্থাটা, এটার তো একটা অবসান হওয়া দরকার। এবং অর্থনৈতিকভাবে আমরা যদি দেখি, আজকে আমি বিকেলবেলা গেলাম বিজিএমই এর ওইখানে, যে ব্যবসায়িক সম্প্রদায় যারা প্রতীকী ধর্মঘট করছিলেন, তারাই যেটা বলছেন আর কতদিন, আমরা তো এটা নিতে পারছি না। আপনারা দেখুন, ক্ষুদ্র ব্যবসায়ী, সব মধ্যম ব্যবসায়ী, উচ্চ ব্যবসায়ী, যে কোনো পর্যায়ের লোকের কথাই বলি, ব্যক্তিগতভাবে হয়তো তারা উচ্চ স্তরে তারা ব্যক্তিগতভাবে হয়তো তারা টিকে যাবে, কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রি সেটা তো টিকবে না বেশি দিন। এইভাবে আমাদের অর্থনীতিকে আমরা ধ্বংসের মুখে নিয়ে দেব? আমাদের সমাজকে কি আমরা এইভাবে পরস্পরমুখী করে একজনকে দিয়ে আরেকজনকে মারাবো? এটাই কি আমাদের রাজনীতি হতে পারে? তো কাজে আমাদের চিন্তা করতে হবে যে এই অবস্থা থেকে কিভাবে বের হয়ে আসা যায়। আমি মনে করি যে এই বিবেকের তাড়নাতেই, অ্যাটলিস্ট আমার নিজের কথা আমি বলতে পারি যে এই বিবেকের তাড়নাতে আমাকে আজকে আমার আওয়ামী লীগের বন্ধুরা বলেছেন যে তুমি কেন নাম লেখালে। আমি বললাম যে দেখো, আমি নাম লিখিয়েছি স্বইচ্ছায়, আমি নাম লিখিয়েছি বিবেকের তাড়নায়, অন্য কোনো কারণে নয়। এখান থেকে আমি জানি যে এর ফলে অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, অন্যান্যভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারি, কিন্তু আমি মনে করি যে এই অবস্থাতে আমাদের অ্যাজ এ কনসার্ন সিটিজেন আমার একটা দায়িত্ব আছে, যেটা মৌলিক দায়িত্ব বলে আমি মনে করি, যে এখানে একটা কিছু মানে একটা সুযোগ করে দেওয়া, যেটা রাজনীতিবিদরা ইচ্ছা করলে বা চাইলে সেটাকে ব্যবহার করে, সেই ফোরামটাকে ব্যবহার করে তারা এক ধরনের মানে ডায়ালগ শুরু করতে পারেন। পরস্পরকে সরাসরি না বলেও কিন্তু এটা করা সম্ভব হয়। এবং আরো জিনিস আছে, ইলেকশন একমাত্র ইস্যু তো না। আমাদের দেশের আমাদের যে রাজনীতি, যা অপরাজনীতিও বলবো আমি, সেটার মূলে কিন্তু আরো অনেক বহুবিধ সমস্যা আছে, যেগুলো নিয়ে সর্বাত্মক একটা ব্রড বেসড আলোচনা হওয়া দরকার। এটা একটা আমাদের সামাজিক ভাবে এবং আমাদের রাজনৈতিক, যদি আমরা পুনরুদ্ধার করতে চাই, রাজনীতির যে অধঃপতন হয়েছে সেটা পুনরুদ্ধার করতে চাই, এটা হওয়া উচিত যদি আমাদের সামনের দিকে এগুতে হয়। কাজেই আমরা মনে করি যে এই যদি আমরা ক্ষুদ্রভাবে হলেও এই প্রচেষ্টাটা নেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি, যাতে রাজনীতি তো রাজনীতিবিদদের জন্য, তারাই করবে, তারা যেন এই প্রচেষ্টাটাকে একটু মানে এভাবে অবহেলা না করে, এটাকে ব্যবহার করে যদি আমাদেরকে, জাতিকে এই অচল অবস্থা থেকে বের করে আনতে পারে, সেটাই হবে আমাদের কাম্য, এর বেশি কিছু না। আমরা এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। একটা জিনিস যে সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আলোচনার প্রথম শর্ত হলো যে আগে বিএনপিকে
এই অবরোধ হরতাল বা মানে দেশের যে অবস্থা এইটা বন্ধ করার করতে হবে। সেই জায়গাতে না হলে, কারণ সরকার বলছে যে যদি মানুষের মৃত্যুর মিছিল যদি বন্ধ না হয় তাহলে আলোচনাটা এগোবে না, এটা একটা আর হলো যে মানে বিএনপিও যে আলোচনার জন্য প্রস্তুত তেমনও তো খুব মানে কেউ একদম দায়িত্বশীল কেউ বলেনি যে ঠিক আছে আমরা আলোচনা করলে এটা করব, সেই জায়গাতে নাই। ফলে আপনাদের উদ্যোগটা কিন্তু খুব কঠিন এবং আপনারা শেষ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির দিকেও মানে তাকিয়ে আছেন যে উনিও যদি কোনো উদ্যোগ নেন। ফলে মানে আলোচনা আপনাদের উদ্যোগটা আপনারা খুব বিবেকের তাড়নায় নিয়েছেন, কিন্তু সেটা মানে সফল হওয়ার কোনো সুযোগ কি দেখা যাচ্ছে বা কোনো মানে যে টানেলের শেষ প্রান্তে কোনো আলোর রেখা অ্যাটলিস্ট দেখা যাচ্ছে কিনা? না, আমাদেরকে বাস্তববাদী হতে হবে। আমরা কোনো মতে, আমি মনে করি না যে আমাদের মধ্যে কারো এরকম কোনো মানে আশা ইমিডিয়েট একটা সলিউশন হয়ে যাবে এটার মাধ্যমে, এই ধরনের আশা আছে সেটা না। কিন্তু কথাটা হলো যে আমরা মনে করি যে যখন একটা সংঘাতের পরে অনেক সময় দেখা যায় দুই পক্ষই একটু ক্লান্ত, দুই পক্ষ একটা চাপের পরে, এবং সেই চাপের যখন পরে তখন তারা আবার একটা মধ্যস্থতা খুঁজতে চেষ্টা করে, একটা ফোরাম চেষ্টা করে। আমরা হয়তো আবার তারা আমাদেরকে এখন হয়তো ঠেলে ফেলে দিচ্ছেন, কিন্তু পরে হয়তো ক্লান্তিটা আরেকটু বাড়লে পরে হয়তো আবার ডেকে নেবেন, এটা একটা জিনিস। আর আমরা আরেকটা রোল প্লে করতে পারি, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে আমরা ওনারা ডাকবেন বা সেটাও যে একমাত্র উদ্দেশ্য হতে হবে তা না, আমরা নিজেদের মধ্যে একটা সচেতনতা, জনসচেতনতা ক্রিয়েট করতে পারি, যেটা একটা ইটসেলফ একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারে দুই পক্ষের উপরই। এটাও একটা লক্ষ্য হতে পারে যেটা সমাধানের দিকে তাদেরকে আগিয়ে নিয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য খুব ক্ষুদ্রভাবে, ক্ষুদ্র প্রয়াস, কিন্তু আমি মনে করি যে জনগণের কিন্তু এখানে একটা সমর্থন আছে, এবং এই সমর্থনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে, যে এখানে সাধারণ লোকের একটা ইচ্ছা আছে, কিন্তু তারা এটাও জানে তারা সবকিছু থেকে বেরিয়ে একটা স্বাভাবিক জীবনে সবাই ফিরে যেতে চায়। আমাদের লক্ষ্য তো সেটাই, আর তো কিছু না। আমরা তো কোনো কিছু চাচ্ছি না, রাজনীতিবিদরাই রাজনীতি করবেন, কিন্তু সংঘাত মুক্ত ভাবে করুন, একটা ভালোভাবে একটু বসে আলাপ করুন। আপনি যে প্রথম প্রশ্নটা করেছিলেন যে এখন মৃত্যুর মিছিল চলছে, এখন কিভাবে আলোচনা হবে, কিন্তু একটা জিনিস কি, আমরা সবসময় একটা জিনিস দেখি, যখন ক্রাইসিস হয়, এই যে ইউক্রেনে যে মারামারি হলো, আলোচনাটা কিন্তু তার আগেই হয়ে গেল। সিজফায়ারের জন্য একটা আলোচনা করতে হয়। আমরা যদি বলি যে ঠিক আছে বিরতিতে যাবে সবাই, দুই পক্ষই, এবং তারপরে আলোচনা হবে, সেটার জন্য তো একটা ক্ষুদ্র আলোচনার প্রয়োজন আছে। সেই ক্ষুদ্র আলোচনাটা তো একটা আলোচনা, সেটুকুই হোক না কেন, যে আমরা ঠিক আছে দুটোকে সমান্তরাল ভাবে যদি কেউ নাও দেখতে চায়, আমরা অ্যাটলিস্ট বলি যে আমরা এমন একটা কিছুতে বসতে চাই যেটা আপাতত এক ধরনের বিরতি দিবে, জনগণকে রেহাই দিবে, এবং তারপরে আমরা গঠনমূলক আলোচনায় বসবো। সেটাও তো একটা হতে পারে, একটা সূত্রপাত হতে পারে। জি আপা, আপনার কাছে আমি একটু বিশেষ করে জানতে চাই, যেহেতু আপনি মানে শিক্ষা নিয়ে কাজ করেন, এখন দেশে যে এসএসসি পরীক্ষা চলছে, প্রায় 15 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, কিন্তু তারা যেভাবে পরীক্ষা দিচ্ছে এভাবে তো অ্যাটলিস্ট এই বয়সের ছেলে মেয়েদের এত চাপ নিয়ে পরীক্ষায় বসার কথা না। সপ্তাহে 2 দিন পরীক্ষা হচ্ছে এখন, এবং পরীক্ষাটা কালকের পরীক্ষাটা হবে কিনা সেটা জানছে তারা আগের দিন বিকেলে জানছে যে পরীক্ষা হবে কিনা, এবং অনেক স্কুলের শিক্ষকরা কিছু জানেন না, তারা টিভি খুলে বসে থাকেন যে কখন শিক্ষামন্ত্রী ঘোষণা আসবে, কখন বিরোধী দলের হরতালে ঘোষণা আসবে, একদমই এইরকম একটা মানে অনিশ্চিত অবস্থা আর কি। এইটা তো আসলে এই 15 লাখ শিক্ষার্থীর মোটেই প্রাপ্য না। এই জায়গাটাতে আসলে রাজনীতিবিদরা রাজনীতি করবেন, ডক্টর আহসান মনসুর যেটা বললেন, কিন্তু আপনি শিক্ষার্থীদের জিম্মি করে, এক ধরনের জিম্মি করাই তো। বিএনপি চাচ্ছে যে শিক্ষার্থীরা যেহেতু পরীক্ষা দিতে পারছে না, ফলে এটা নিয়ে একটা তাদের ব্ল্যাকমেল করে। আমরা বিদেশে যেমন হয় যে একদম বন্দুক নিয়ে এসে ব্ল্যাকমেল করে যাবে, তাই হচ্ছে এখানে একদম। এটা এই জায়গা থেকে বেরিয়ে আসার কি উপায়? দেখুন, যারা এর মধ্য দিয়ে অতিক্রম করছে, এই যে সমস্যা সংকুল যেটা বললেন আমাদের শিক্ষার্থীরা, তারা, তাদের অভিভাবক, তাদের পরিবাররাই কিন্তু বুঝছেন যে কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে। পরীক্ষাটা পিছাতে পিছাতে 15 লাখ শিক্ষার্থীর যখন শুরু হলো, তারপরের দিন আমার যাওয়ার সুযোগ হয়েছিল। আমি যখন জিজ্ঞেস করেছিলাম কিরকম পরীক্ষা দিচ্ছ, সেই শিক্ষার্থী আমার মানে বলতেই কষ্ট হচ্ছে, ক্ষুব্ধভাবে সে আমাকে বলল, আপনি কখনো এই পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিয়েছিলেন, আপনি কি করে বুঝবেন? এখন আমার কষ্টটা সেখানে যে আমরা কি আসলেই বুঝতে পারছি তারা কিসের মধ্য দিয়ে অতিক্রম করছে। 15 লাখ শিক্ষার্থীর জন্য এসএসসি পরীক্ষার নির্ধারিত দিন ছিল 16 দিন, মাত্র 16টা দিন, 1.5 মাসে পরীক্ষা। সেই 16টা দিনও আমরা তাদেরকে রেহাই দিলাম না, ছাড় দিতে পারলাম না। এই হাসান মনসুর সাহেব যেটা বলেছেন
যে এই অপরাজনীতির থেকে আমাদের মুক্ত হয়ে আসার জন্যই মনের তাগিদেই আমাদের এর মধ্যে মানে এই দাবিটা তোলা উচিত, বন্ধ করুন এইসব, এই সহিংসতা, এই মৃত্যুর মিছিল, এই শিক্ষার্থীর অধিকার হরণ। আমি বলবো, আপনি তো বলেছেন যে তাদেরকে জিম্মি করা, আমি মনে করি তাদের মানবাধিকার হরণ করছে এর মাধ্যমে। এটা তো এই শিক্ষার্থী, এই প্রজন্ম, 15 লাখ শিক্ষার্থীর ঘরে আমরাও যেন ভুলে না যাই 30 লাখ ভোটার কিন্তু আছেন, কম হলেও মা বাবা। রাজনীতিতে কি তাদের কোনো স্থান নেই? না, এবং এই 15 লাখ শিক্ষার্থীও তো 3-4 বছর পরে ভোটার তারাও হবে। তো, তারা যেভাবে এই সহিংস রাজনীতিকে হয় ঘৃণা করতে শিখবে, না হয় একটা বিদ্বেষের মনোভাব পোষণ করবে, অথবা ওই অপরাজনীতির সংস্কৃতির ধারক ও বাহক হবে তারা। আমরা কি তাই চাই? তাহলে তো আসলে একটা জায়গায় আসতে হবে আমাদের। ডক্টর সলিমুল্লাহ খান, মানে এই যেই আলোচনার যে উদ্যোগটি নিয়েছিলেন নাগরিক সমাজ, দুজনই এই উদ্যোগের সাথে আছেন, কিন্তু মানে তাদের দূরে দেখে মনে হচ্ছে যে মানে সাফল্য পাওয়াটা খুব কঠিন। আপনার কি মনে হয় যে মানে উনি মানে ডক্টর আহসান এস মনসুর যেটা বললেন যে দুই পক্ষই এক ধরনের এই যুদ্ধে এক ধরনের ক্লান্তি আসছে, মানে সেই মানে কে আগে এগিয়ে আসবে বা কে আগে বলবে যে ঠিক আছে অবরোধ প্রত্যাহার করলাম, বা ঠিক আছে এখন বিএনপির দাবি হলো যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে বা সরকার পদ, এরকম। তো এইরকম অবস্থায় থেকে মানে এই সমস্যাটার জট খোলার কোনো কি ছোট্ট কোনো উপায় কি দেখা যাচ্ছে? কোন দিক থেকে? আমি সেই উপায়ের কথা হিসেবে রাশেদা আপা যেটা বললেন সেখান থেকে শুরু করি। এই যে এসএসসি এবং সমমানের পরীক্ষার্থীরা, তাদের জন্য একদিন ছাড় দেওয়া যেত কিনা, তার জন্য একটা প্রমাণ হচ্ছে প্রোগ্রামগুলো দেওয়া হচ্ছে প্রথমে 72 ঘন্টা, আবার 48 ঘন্টা, এইভাবে শুক্রবার শনিবার কি আল্লাহর অপার অনুগ্রহে মাফ করে দেওয়া হচ্ছে আমাদের। তাহলে শুক্রবার শনিবার যদি ব্যতিক্রম রচনা করা যায়, পরীক্ষার জন্য একদিন করা যেতে পারত। তাদের মনে হচ্ছে আন্দোলনের ছেদ পড়তে পারে, সেই জন্য তারা এটা করছেন না। মানে করার একটা পথ আছে, কিন্তু সেটা সচেতন ভাবে গ্রহণ করা হচ্ছে না। আচ্ছা, এটা আন্দোলনকারীদের দিক থেকে। এখন উদ্যোগ যারা নিয়েছেন, এই উদ্যোগ নেওয়ার চাহিদা জনগণের মধ্যে আছে, সেই জন্য ওনারা উদ্যোগ নিয়েছেন। এখন যারা উদ্যোগ নিয়েছেন, লক্ষ্য করেছেন ইতিমধ্যে পত্রিকায় আমরা পড়েছি, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন যে এই যারা উদ্যোগ নিয়েছেন তারা নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারেননি। লোকের উদ্যোগ নানা দিক থেকে আসতেছে। বিএনপির পক্ষ থেকে জাতিসংঘের কাছে চিঠি দেওয়া হয়েছে, তার মানে আর আমাদের দেশের ভিতরে কাউকে তারা চিঠি দেননি, আমি যতটুকু জানি। তারা দেশের বাইরে জাতিসংঘের চিঠি দিয়েছেন। সেটা হচ্ছে তাদের দিক থেকে মধ্যস্থতাকারী সন্ধানের একটি প্রয়াস। সেটাও তাদের সদিচ্ছা প্রকাশ করে যে আমরা কোনো না কোনো শর্তে এই আন্দোলন প্রত্যাহার করতে রাজি আছি, যদি আমাদের এই শর্তগুলো পূরণ করা হয়। এখন ডক্টর মনসুর যেটা বলছিলেন সেখানে হচ্ছে আন্দোলনটা শুধু নির্বাচন নিয়ে নয়, এ কথা ঠিক, কিন্তু তারপরে আমি বলবো এটা তো প্রথমত নির্বাচন নিয়ে। সুরঞ্জিত বাবু তার একই বক্তৃতায় বলছেন যে নির্বাচন হতে হবে, নির্বাচনই হচ্ছে সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম। এই বিষয়ে আমরা একমত, বিএনপিও একমত, আওয়ামী লীগও একমত। এখন প্রশ্নটা হচ্ছে নির্বাচনটা কখন হবে, তর্কটা হচ্ছে সময় নিয়ে। এবং সম্ভবত আরো একটি তর্ক আছে, নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে, কিভাবে হবে, কার তত্ত্বাবধানে হবে, অথবা কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে। এই বিষয়ে অনেকগুলো বিষয়ে আমরা অগ্রগতি অর্জন করেছি। যেমন বিএনপির পক্ষ থেকে যারা তাদের বুদ্ধিবৃত্তিক প্রতিনিধি হিসেবে বাজারে আসছেন, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের মতো, তারা নানা আকারে ইঙ্গিতে বলেছেন, এগুলো হয়তো তাদের অফিসিয়াল ভাষ্য নয়, যে তারা বলছেন যে কি বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেও নির্বাচন হতে পারে, সেটা এমন আহামরি ভুল হবে না, তবে নির্বাচনটা হতে হবে। মানে তারা হয়তো একটা আগাম নির্বাচন চাচ্ছেন। এই সমস্ত বিষয় আলোচনার অযোগ্য নয়, আলোচনা হতেই পারে। নির্বাচনের সময়সূচি নিয়ে যেমন আলোচনা হতে পারে, যেমন নির্বাচনের যাকে বলা হয় পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। তারপরেও কোনো আলোচনার উদ্যোগ নেই দেশের ভিতরে। এটা হচ্ছে আমাদের জন্য হতাশার কারণ। কারণ এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই বলে যারা উদ্যোগ নিয়েছেন তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতার অভাব আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ধরুন এদের উদ্যোগটা সফল হলো না, তাহলে অন্য কাউকে উদ্যোগ নিতে হবে। তবু তো আমরা চাই যে বিশ্বাসযোগ্য, আপনি যে সুরঞ্জিত সেনগুপ্তের ভাষায় বিশ্বাসযোগ্য কেউ এসেও তো উদ্যোগ নিতে হবে বা কোনো কিছু। হ্যাঁ, আমাদের একটা কথা আছে, বিশ্বাসযোগ্য হয় সেই যার শক্তি আছে বলে। আমাদের একটা পুরনো বাংলা আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে। এখন হচ্ছে সোহাগ করে সেই যার শাসন করার যোগ্যতা আছে। যাও, আমরা যেহেতু সার্বভৌম রাষ্ট্র, অন্য কারো আইনগত যোগ্যতা নেই, কিন্তু আমাদের প্রতিবেশীরা এবং বিশ্ববাসী প্রত্যেকেরই একটা বলে পারসুয়েসিভ ক্ষমতা থাকে যে আসুন আপনারা এইভাবে করুন। সে বিষয়ে পরামর্শ যেমন দিয়ে থাকে, সে বিষয়ে সহায়তা যেমন দিয়ে থাকে। আমরা যদি বিদেশের সাথে বাণিজ্য চুক্তি করতে পারি,
ধরুন সহায়তা করতে পারি, এইসব বিষয়ে পরামর্শ নেওয়াটাকে আমি কোনো এমন অবৈধ কিছু মনে করছি না। কিন্তু তারপরেও প্রশ্ন হচ্ছে সার্বভৌমত্বের একটি অহংকার আছে, আমরা কেন অপরের কথায় আমাদের নির্বাচন পরিচালনা করব? জাতিসংঘের প্রশ্নটা ওঠে। তার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মন তো আগে স্থির করতে হবে। এখন মন স্থির করার প্রধান প্রশ্ন হচ্ছে দেশে এখন রাজনীতির নামে যে আন্দোলনটা চলছে আমাদের এখান থেকে শুরু করতে হবে। সিভিল সোসাইটির উদ্যোক্তারা যারা প্রথম উদ্যোগ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে প্রথম সমালোচনা ছিল ওনারা আগে সহিংসতা বন্ধ করার কথা বলছেন না কেন। পরের দিন দেখলাম তারা সেই কথাটা বলছেন। হয়তো তারা নিজেরাও স্থির করতে পারছে না কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, এটা কঠিন কথা। একথা তো নিঃসন্দেহে সকলে একমত হবেন যে এখন যে পদ্ধতিতে জনহত্যা হচ্ছে, আমি এটা গণহত্যা বললাম না, জনহত্যাই বললাম, ছোট আকারের হত্যা, প্রায় 100 মানুষ মারা গেছেন, এর মধ্যে তার চেয়ে 5 গুণ বেশি আহত হয়েছেন, এইটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা কোনো আইনের মধ্যে পড়ে না, কোনো বৈধতার মধ্যে এটা মেনে নেওয়া যায় না। কিন্তু তারপর আমি বলবো এইটা বন্ধ করার পরে আমরা আলোচনা করব, এমন কোন গুণ আদরলেও চলে। আমি ডক্টর মনসুরের কথা সঙ্গে বলছি, যখন দুই দেশের মধ্যে যুদ্ধ হয় বা দুইটা বিবদমান গোত্রের মধ্যে যুদ্ধ হয় তখনও মাঝে মাঝে যুদ্ধবিরতি আলোচনা হয়। আমাদের এখানে স্বীকার করা উচিত মানে যে পদ্ধতিতে আন্দোলনটা চলছে এটা সংবিধানের অধীনে যে আন্দোলন হয় তার মধ্যে পড়ে না, কাজে এটা অসাংবিধানিক আন্দোলন হচ্ছে। কিন্তু তারপরেও এটা যদি প্রাকৃতিক দুর্যোগের মতো সামাজিক দুর্যোগ আগে আপনার মাথার উপর এসে পড়ে তখন এটা সামলাতে তো হবে। তো সামলানোর জন্য আলোচনার চেয়ে বিকল্প কি আছে? বিকল্প হচ্ছে এটা যদি আপনি সফলভাবে দমন করতে পারেন তাহলে তো করতে নি। আজ 40 দিন হয়ে গেছে, আপনি তো এখনো সফলভাবে দমন করতে পারেননি। আমরা এখন দেখছি এখনো ট্রেনের রেল লাইনের ফিশ প্লেট উল্টানো হচ্ছে, আজকেও রাজশাহীতে ঘটনা ঘটছে, দেশের সর্বত্র হচ্ছে। সুতরাং এটা যাকে বলা হয় গ্রহণযোগ্য সীমা তা অতিক্রম করতে চলেছে। তারপরে আমরা আশাবাদী যে এর থেকে বের হবার দ্বিতীয় কোনো পথ নেই। এর থেকে পথ হচ্ছে আলোচনাই হচ্ছে এর থেকে বের হওয়ার পথ। আর যদি আলোচনা না করে আমরা বের হতে চাই তাহলে সেটা হবে আরো বেশি হিংসার পথ। এখন আরো বেশি হিংসা আমরা সহনশীলতার মধ্যে যদি না থাকে তাহলে আমরা এটা গ্রহণ করতে রাজি আছি কিনা, এইটাই হচ্ছে আমাদের বিচার্য বিষয়। আপনি আন্দোলনের কথা বলছিলেন এবং আপনি একদম অনুষ্ঠানের শুরুতে বলছিলেন যে এরশাদ বিরোধী আন্দোলনের প্রথম যে প্রতিবাদ হয়েছিল সেই আন্দোলনে আপনিও ছিলেন, যেটা আজকে 14ই ফেব্রুয়ারি ছিল সেই দিন। আপনি মানে তার মানে আপনি 83 এবং থেকে 90 পর্যন্ত যে আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, সেটাতে জনসম্পৃক্ততা দেখেছেন। এখন যে আন্দোলনটা চলছে, আন্দোলনটার অদ্ভুত হলো যে এই আন্দোলনে মানে কাউকেই দেখা যাচ্ছে না, নেতা দেখা যাচ্ছে না, বিক্ষুব্ধ মানুষ দেখা যাচ্ছে না, কর্মী দেখা যাচ্ছে না। যেমন কালকে সকাল থেকে যে 72 ঘন্টার হরতাল হবে সেটি আমাদের ইমেইলে একটা আসে, সেই ইমেল খুললে দেখা যায় যে 2 পৃষ্ঠার একটা বিবৃতি, তাতে লেখা থাকে যে মানে এই বাস, আর কিন্তু কোনো কাউকে আর দৃশ্যমান কেউ নাই, বাকি পুরোটা হলো ভৌতিক। পেট্রোল বোমা কে মারছে, বিএনপি বলে আওয়ামী লীগ মারছে, আওয়ামী লীগ বলে বিএনপি মারছে, কিন্তু হরতাল কিন্তু 72 ঘন্টা একটা ইমেইলেই হয়ে যাচ্ছে। ফলে মানে আন্দোলনেরও যে মানে এই 90 থেকে এই সময় আন্দোলনেরও তো পরিবর্তন। আপনি যেটা বলছেন যে সংবিধান সম্মত না, আসলে তো কোনো সম্মতই তো মনে হচ্ছে না। না, সংবিধান সম্মত মানে আমরা রাজনৈতিক প্রতিবাদের ভাষা সংবিধানের ভিতরে আছে। আপনার সভা সমাবেশ করার অধিকার অবশ্যই আছে, তাই না? আপনার সংগঠন করার অধিকার, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার আছে, সেগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, প্রতিবাদ করার। কিন্তু মানুষ হত্যা করার তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, কোন অধিকার অন্যের অধিকার হরণ করা হচ্ছে। আপনি এটা ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। জেনারেল এরশাদ যখন ক্ষমতায় আসলেন সেই অনেক ঘোষণা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় সেনাবাহিনীকে স্থায়ী অংশ দিতে হবে ইত্যাদি বলে ক্ষমতায় আসলেন 24শে মার্চ 1982। তারপরে 82 মাঝামাঝি আমি তখন জানতাম যে জুলাই মাসের দিকে, মাঝামাঝি তখন রমজান মাস ছিল, তখন তার বিরুদ্ধে প্রথম একটা প্রতিবাদ মিছিল হলো প্যালেস্টাইনে যে সাবরা সাতিলা হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্যালেস্টাইনি ছাত্ররা ঢাকার ছাত্রদের সাথে মিলে বায়তুল মোকাররম থেকে জুমার দিন একটা মিছিল বের করে। ওইটা হচ্ছে প্রথম সূত্রপাত। তখন মনে রাখতে হবে সামরিক আইনে ন্যূনতম প্রতিবাদ করা বা একটা পোস্টার লাগানোর জন্য শাস্তি ছিল 7 বছর কারাদণ্ড। আমাদের 3 বন্ধু শিবলুই, কাইয়ুম সহ তাদেরকে ধরা হয়েছিল পোস্টার লাগানোর সময় রমনার দেয়ালে, এবং সে 7 বছর জেল খেটেছে। এই জন্য বলছে কি যদি অল্পের জন্য আমি ধরা পড়তাম আমিও জেল খেতে পারতাম। তার সেইটা ধীরে ধীরে ওই রকম কঠোর অবস্থা, তো তেমন হলে আমরা আপনাকে কারা নির্যাতিত ছাত্র নেতা বলতে পারতাম না। ভাগ্য ভালো যে আমি তখন নির্যাতিত হওয়ার সুযোগ পাইনি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমরা সেটা হচ্ছে জুলাই মাস, জুলাই থেকে গিয়ে পরবর্তী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ প্রায় 8 মাস পরে এই আন্দোলনটার বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু তারপরে আমি বলছি মানুষের ভিতরে যেহেতু সামরিক শাসনের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে প্রতিবাদের স্পৃহা তখন জেলে উঠছিল, এই কারণেই এত নিবর্তনমূলক ব্যবস্থার মধ্যেও আন্দোলনটা হয়েছে। এখন আপনি যেটা বলছেন বিএনপির আন্দোলনের নামে যে কৌশল এখন নিয়েছে সেটা হচ্ছে তারা একটা ঘোষণা দিচ্ছেন, অবরোধ ঘোষণা করছেন,
এবং তারা মাঝে মাঝে হরতাল ডাকছেন, কখনো বিরতি। অবরোধ তো ঘোষণা হয়ে আছে, পরবর্তী হ্যাঁ। ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে, হরতালটা মাঝে মধ্যে শুক্র শনিবার মাপ দিয়ে চলে। হ্যাঁ, না, কিন্তু তার মধ্যে আমি বলি বিএনপির এখানে একটা কৌশল, যেটাকে দায়িত্বহীনতার পর্যায়ে বলে গণ্য করা যায় না, অথবা যায়, আপনার বিচার করুন এটা দায়িত্বশীলতা না দায়িত্বহীনতা। সেটা হচ্ছে তারা বলছে যে কি এই অবরোধের মধ্যে, এই হরতালের মধ্যে যে মাঝে মাঝে নিক্ষিপ্ত হচ্ছে, যেমন জেনারেল মাহবুবুর রহমান বলছেন এটা ঠিক নয়, আমি এটা চাই না। কিন্তু আমি শুধু অবাক হয়ে গেলাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান সাহেব বললেন এটা সরকার করছে। 71 টিভিতে দেখলাম, আপনি পাশে ছিলেন, কথা হচ্ছিল তখন, সেখানে একে আজাদ চৌধুরীও ছিলেন, সেই আলোচনার মধ্যে উনি বলেন এটা সরকারও করতে পারে, এটা বিরোধী দলও করতে পারে, এটাকে বলে অ্যাগনস্টিক পজিশন। না হতে পারে মানে তর্কের খাতিরে, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে যদি এই অবরোধটা কালকে প্রত্যাহার করা হয় তাহলে আর এটা হবে না, কেউ করবে না। কতটুকু হবে তারপরে হইতে পারে, তখন আমরা এটাকে পিওর ক্রিমিনাল এলিমেন্ট হিসেবে নিতে পারতাম। যেহেতু এখন রাজনৈতিক ছত্র ছায়ার মধ্যে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে, তাহলে একটা হতে পারে। অনেক সময় যুদ্ধের একটা কথা আছে না, একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করা, ইউনিল্যাটারাল সিজফায়ার। ধরুন বিএনপির তরফ থেকে একটা ইউনিল্যাটারাল সিজফায়ার ঘোষণা করা হলো, 1 সপ্তাহ আমরা অবরোধ প্রত্যাহার করে নিলাম, এর মধ্যে আলোচনা করি, তাহলে তারপরে দেখা যায় না কোনো আলোচনা হচ্ছে না, তাহলে তারা বলবে যে আমরা আবার আলোচনা শুরু করব। এখন এটা যে বিরতিবিহীন, অর্থাৎ যুদ্ধবিরতির ঘোষণাটা এক পক্ষেও আসতে পারে, দ্বিপক্ষেও আসতে পারে, কিন্তু কেউ ঘোষণা করছে না, ফলে আমাদের নাভিশ্বাস উঠেছে। এখানে হচ্ছে কথা। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।